হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই আধুনিক টেকনোলজির ওপরে একটু বেশি নির্ভরশীল হয়ে গেছি। প্রত্যেক দিনের সমস্ত ছোটখাটো কাজ করার জন্যই আমাদেরকে বিভিন্ন গ্যাজেটস আর ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে হয়। এমনকি বর্তমান সময়ে তো কিছু কিছু মানুষ মোবাইল ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। কিন্তু কেমন হবে যদি কোনো একদিন হঠাৎ করেই আমাদের এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দেয়? যদি মোবাইল ফোন, ইন্টারনেট আর কম্পিউটার থেকে শুরু করে ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ কোনো কিছুই না চলে, তাহলে আমাদের কি হবে? এমনই একটা অদ্ভুত কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম সার্ভাইভাল ফ্যামিলি। 2016 সালে মুক্তি পাওয়া এই জাপানিজ সিনেমার IMDb রেটিং 7.2। তো গল্পটা শুরু হয় জাপানের টোকিও শহর থেকে। সেখানেই আমরা মিস্টার ইয়োশিইউকি আর ওনার পরিবারকে দেখতে পাই। ওনার পরিবারে ওনার স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে টোটাল 4 জন সদস্য ছিল। ওনার স্ত্রীর নাম ছিল মিৎসু, বড় মেয়ের নাম ছিল ইউই আর ছোট ছেলের নাম ছিল কেনজি। এরা 4 জন মিলে শহরের একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকত। আর এরা প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত ছিল, যে কারণে এদের 4 জনের মধ্যে খুব একটা কথা হতো না। মিস্টার ইয়োশিইউকি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সারাদিন অফিসে কাজ করার পর উনি রাতের বেলায় বাড়ি ফিরে টিভি দেখতে দেখতে ডিনার করে ঘুমিয়ে পড়তেন। অন্যদিকে ওনার ছেলে আর মেয়ে দুজনেই স্কুলে পড়তো, কিন্তু তারা দুজনও নিজেদের বন্ধু বান্ধব, ফোন আর কম্পিউটার নিয়েই ব্যস্ত থাকত। যে কারণে স্কুল থেকে বাড়ি ফেরার পর ওই ছেলেমেয়েরা নিজেদের ঘর থেকে খুব একটা বাইরে বেরোতো না। এখানে এরা 4 জন যেন নিজেদের জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত ছিল। অন্য কাউকে নিয়ে এদের কোনো রকমই চিন্তা ছিল না। সেজন্য যখন মাঝে মাঝেই গ্রামের থেকে মিৎসুর বাবা অর্থাৎ ইউই আর কিঞ্জির দাদু ওদের কাছে কল করত, তখন এরা দুজন কোনোভাবেই নিজেদের দাদুর সঙ্গে একটুও কথা বলতে চাইতো না। কিন্তু তা সত্ত্বেও মিৎসুর বাবা মাঝে মধ্যেই নিজের জমিতে চাষ করা তাজা শাকসবজি আর মাছ এদের কাছে পাঠিয়ে দিত। যদিও এরা কেউই সেই জিনিসগুলোকে খুব একটা পছন্দ করত না, কারণ এরা প্রত্যেকেই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে অথবা বিভিন্ন প্যাকেট করা খাবার খেতেই বেশি পছন্দ করত। এইভাবে ওদের প্রত্যেকের জীবনটা বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওরা দেখতে পায় হঠাৎ করেই ওদের ঘরের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওদের ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ কোনো কিছুই আর চালু হচ্ছিল না। এমনকি ওদের ব্যাটারি চালিত অ্যালার্ম ঘড়িটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, যে কারণে আজ সকালে ওদের প্রত্যেকেরই ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। এখন ঘরের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ হয়ে যাওয়ার কারণে ওদের রান্নাবান্না আর বাকি সমস্ত কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। সেজন্য এখন মিস্টার ইয়োশিইউকি এই বিষয়টা নিয়ে কমপ্লেন করার জন্য ইলেকট্রিক অফিসে কল করেন। কিন্তু দেখা যায় ওনাদের ঘরের সমস্ত ল্যান্ড ফোন, মোবাইল ফোন, কম্পিউটার সবকিছুই পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। ওরা বুঝতে পারে এখন ওদের ঘরের কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই কাজ করছে না। আর এই সমস্ত কারণেই আজ ওদের প্রত্যেকের অফিসে আর স্কুলে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছিল। এখন এরা সবাই কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে যাওয়ার পর দেখা যায় এখন বিদ্যুৎ না থাকার জন্য ওদের বিল্ডিংয়ের লিফটটাও কাজ করছে না, যে কারণে এখন এদের সবাইকে বাধ্য হয়ে সিঁড়ি দিয়েই নিচে নামতে হয়। আসলে এখন ওদের পুরো দেশ জুড়েই কোথাও কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, আর সেই একই সাথে এখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা কোনো ব্যাটারি চালিত জিনিসও কাজ করছিল না। আর এখানে কেউই বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে ওদের সাথে এমনটা কেন হচ্ছে। এখন মিস্টার ইয়োশিইউকি কোনো রকমে হাঁটতে হাঁটতে স্টেশনে চলে যান, কিন্তু দেখা যায় সেখানে আগে থেকেই অনেক মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল। আসলে ইলেকট্রিসিটি না থাকার জন্য এখন এই শহরের সমস্ত ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছিল। এখন এই খবরটা জানার পর মিস্টার ইয়োশিইউকি ঠিক করে নেন উনি একটা ট্যাক্সি ভাড়া করে অফিসে যাবেন। কিন্তু রাস্তায় আসার পর উনি দেখতে পান এখন এই শহরের কোনো গাড়ি আর চালু হচ্ছিল না, কারণ এখন সমস্ত গাড়ির ব্যাটারি কাজ করা বন্ধ করে দিয়েছিল, যে কারণে ওই গাড়িগুলোকে আর কোনোভাবেই স্টার্ট করা যাচ্ছিল না। যে কারণে এখন মিস্টার ইয়োশিইউকি বাধ্য হয়ে হেঁটে হেঁটেই ওনার অফিসে যেতে শুরু করেন। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় ওনাদের অফিসের ভিতরে ঢোকার ইলেকট্রনিক্স গেটটাও পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল, আর সেজন্য এখন কেউই ওই গেট খুলে ভিতরে যেতে পারছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে এরা সবাই ওই গেটটা ভেঙেই অফিসের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ভিতরে ঢোকার পর দেখা যায় এখন ওদের ঘরের মতন এই অফিসের মধ্যেও কোনো লাইট, ফ্যান, এসি, কম্পিউটার কোনো কিছুই চলছে না। অন্যদিকে মিৎসু আর ওদের অ্যাপার্টমেন্টের বাকি সমস্ত মহিলারা মিলে এই বিদ্যুৎ না থাকার বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। ওরা ঠিক করে নেয় যেহেতু এখন কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই কাজ করছে না, তাই ওরা বেশ কিছুটা করে মোমবাতি, কেরোসিন তেল, গ্যাস আর বেশ কিছুটা করে এমার্জেন্সি খাবার কিনে রাখবে,
দোকানে যাওয়ার পর মিৎসু লক্ষ্য করে সমস্ত লোকজন এখন বেশি বেশি করে খাবার দাবার আর জলের বোতল কিনে নিচ্ছে। বিশেষ করে যে খাবারগুলোকে রান্না না করেই খাওয়া যায় সবাই এখন সেগুলোকেই নেওয়ার চেষ্টা করছিল, যে কারণে এখন আস্তে আস্তে খাবার আর জলের খুবই শর্টেজ হয়ে গেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও একটা সমস্যা দেখা দেয়। ওই দোকানের ক্যাশিয়ার জানিয়ে দেয় বিদ্যুৎ না থাকার জন্য এখন ওরা কোনো রকম ডিজিটাল পেমেন্ট নিতে পারছে না, তাই এখন সবাইকে ক্যাশ বা নগদ টাকাতেই জিনিসপত্র কিনতে হবে। এই কথা শুনে এখন অনেক মানুষ তাড়াতাড়ি করে এটিএমে চলে যায়, কিন্তু এখন সমস্ত এটিএম মেশিনই বন্ধ হয়ে পড়েছিল, যে কারণে এখন কেউই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছিল না। অন্যদিকে দেখা যায় ইলেকট্রিসিটি না থাকার জন্য এখন কিনজি আর ইউই স্কুলেও কোনো রকম ক্লাস হচ্ছিল না, যে কারণে এখন সমস্ত স্টুডেন্টরাই নিজেদের মধ্যে গল্প করে আর মজা করে সময় কাটাচ্ছিল। অন্যদিকে এই একই কারণে মিস্টার ইউশিওকির অফিসের এমপ্লয়িরাও কোনো রকম কাজ করতে পারছিল না, যে কারণে এখন সমস্ত এমপ্লয়িকেই তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে বলা হয়। কিন্তু সমস্যা হলো, যেহেতু এখন রাস্তায় কোনো গাড়ি চলছিল না, তাই এখন এদের প্রত্যেককেই হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। সেজন্য এখন মিস্টার ইউশিওকি একটা সাইকেলের দোকানে চলে যান, কারণ এখন এই পুরো শহরের মধ্যেই সাইকেল ছাড়া আর কিছুই চালানো যাচ্ছিল না। কিন্তু দোকানে যাওয়ার পর দেখা যায় ওনার মতন এখন আরো বাকি মানুষও সাইকেল কিনতে চাইছিল, যে কারণে সমস্ত সাইকেলের দাম 10-15 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন মিস্টার ইউশিওকি বাধ্য হয়ে সেই বেশি টাকা দিয়েই নিজের জন্য একটা সাইকেল কিনে নেন। এরপর রাতের বেলায় অফিস থেকে বাড়ি ফেরার পর উনি লক্ষ্য করেন এখন ওনার পুরো বিল্ডিংটাই অন্ধকার হয়ে আছে, যে কারণে সেই রাতে ওরা সবাই মোমবাতি জ্বালিয়ে খুবই কষ্ট করে ডিনার করে। এরা মনে করেছিল পরের দিন সকাল থেকেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবে 3 দিন কেটে যাওয়ার পরেও পরিস্থিতি একই রকম থেকে যায়। এখন এদের বিল্ডিংয়ের সমস্ত জল শেষ হয়ে গেছিল, যে কারণে এদের বাসন মাজা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া অথবা বাথরুম করা সমস্ত কাজ করতেই খুবই অসুবিধা হচ্ছিল। এমনকি 3 দিন পর মিস্টার ইউশিওকি যখন ওনার অফিসে যান, তখন ওনার বস এদের সবাইকে বলে আজকের পর থেকে আমাদের অফিসটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, কারণ এই অবস্থায় অফিসে এসেও আমরা কোনো রকম কাজ করতে পারছি না। ভবিষ্যতে যেদিন সবকিছু ঠিক হয়ে গিয়ে ইলেকট্রিসিটি ফিরে আসবে সেদিন আবার আমাদের অফিসটাকে চালু করা হবে। এই কথা শুনে এখন মিস্টার ইউশিওকি ওনার বসকে বলেন তাহলে আমরা এখন টাকা পয়সা ইনকাম করব কিভাবে, আর আমাদের সংসার খরচই বা চালাবো কিভাবে। ওনার বস বলেন তুমি টাকা পয়সা ইনকাম করা বাদ দিয়ে নিজের পরিবারকে নিয়ে বেঁচে থাকবে কিভাবে সেই চিন্তা আগে করো। এখন আমাদের শহরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখানে খাবার দাবার জল সবকিছুই প্রায় শেষ হয়ে এসেছে। এইরকম ভাবে চলতে থাকলে কিছুদিন পরেই এখানকার মানুষজন না খেতে পেয়ে মারা যাবে, আর এই বিপদের হাত থেকে বাঁচার জন্য আমি আজকেই আমার পুরো পরিবারকে নিয়ে এখান থেকে আমাদের গ্রামে ফিরে যাচ্ছি, আর আমার মনে হয় তোমারও এই একই কাজ করা উচিত। এই ঘটনার কিছুদিন পর দেখা যায় সত্যি সত্যি এই শহরের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। এখন এই শহরের সমস্ত ট্যাঙ্কি আর রিজার্ভারের জল শেষ হয়ে গেছিল, এমনকি এই শহরের সমস্ত দোকান আর গ্রসারি স্টোরে থাকা সব খাবারও শেষ হয়ে গেছিল, যে কারণে এখন আস্তে আস্তে বহু মানুষ এই শহর ছেড়ে তাদের গ্রামে চলে যেতে শুরু করে। এসব কিছু দেখে এখন মিস্টার ইউশিওকিও নিজের পুরো পরিবারকে নিয়ে গ্রামে গিয়ে মিৎসুর বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। মিৎসুর বাবা নিজের বাড়িতেই চাষবাস করেন আর সমুদ্র থেকে মাছ ধরেন, তাই একবার ওখানে পৌঁছাতে পারলে এদের খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হবে না। এর পরের দিন সকালে এরা 4 জন নিজেদের অল্প কিছু জিনিসপত্র গুছিয়ে 3টে সাইকেলে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে ওরা দেখতে পায় এখন এই শহরের যে সমস্ত মানুষের কাছে অল্প কিছু খাবার দাবার বা জল বেঁচে ছিল, তারা এখন সেই জিনিসগুলোকেই 10-15 গুণ বেশি দামে বিক্রি করছিল। এখন ওরা রাস্তায় যত বেশি এগোতে থাকে জল আর খাবারের দাম তত বেশি বাড়তে থাকে। এসব কিছু দেখে ওরা বুঝতে পারে এখন যত বেশি সময় যাবে জল, খাবার দাবার আর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তত বেশি বেড়ে যাবে। সেজন্য এখন ওরা নিজেদের জমানো বেশ অনেকটা টাকা দিয়ে বেশ কিছুটা জলের বোতল আর কিছুটা খাবার দাবার কিনে নেয়। এইভাবে রাস্তায় খাওয়া দাওয়া করতে করতে বেশ কিছুক্ষণ পর ওরা নিজেদের সাইকেল নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। ওরা মনে করেছিল এখান থেকে ওরা প্লেনে করে এই শহরের বাইরে বেরিয়ে যাবে। এখানে আসার পর দেখা যায় এখন বহু মানুষ ওই এয়ারপোর্টের বাইরেই ভিড় করে দাঁড়িয়েছিল, কারণ বাকি সমস্ত গাড়ির মতন এখন এই শহরের কোনো প্লেনই চলছিল না। এসব কিছু দেখে এখন এরা খুবই হতাশ হয়ে যায়। এখন যেহেতু ওরা নিজেদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছিল, তাই সেই রাতটা ওরা এয়ারপোর্টের পাশেই একটা ছোট হোটেলে কাটায়। কিন্তু এই সামান্য ছোট হোটেলে থাকার জন্যেও এদেরকে বেশ অনেকটা টাকা খরচ করতে হয়েছিল। রাতের বেলায় খাওয়া দাওয়া করার সময় এরা সবাই ঠিক করে নেয় যেহেতু ওদের শহরের সমস্ত জল আর খাবার দাবার শেষ হয়ে গেছে,
তাই এরা আর শহরে ফিরে যাবে না। এখান থেকে এরা সাইকেলে করেই নিজেদের গ্রামের দিকে এগিয়ে যাবে। মিস্টার ইউশিউকি বলেন, এখান থেকে আমাদের গ্রাম বহু হাজার কিলোমিটার দূরে, তাই সাইকেলে করে সেখানে পৌঁছাতে আমাদের অনেক দিন সময় লেগে যাবে, আর সেজন্য আমাদেরকে সব রকমভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যেহেতু এদের কাছে 3টে সাইকেল ছিল, তাই পরের দিন সকালে উঠে মিস্টার ইউশিউকি ওনাদের পাশের একটা দোকানদারের কাছ থেকে ওনার পুরানো একটা সাইকেল কিনে নেন, আর এই সাইকেলের বিনিময়ে উনি সেই দোকানদারকে 2টো দামি দামি মদের বোতল দেন। অন্যদিকে কেনজি আর ইউই পাশের একটা লাইব্রেরি থেকে জাপানের একটা ম্যাপ নিয়ে আসে। এখন এই ম্যাপের সাহায্যেই ওদেরকে 1000 কিলোমিটার দূরে নিজেদের গ্রামে ফিরে যেতে হবে। এরপর ওরা 4জন 4টে আলাদা আলাদা সাইকেল নিয়ে সেই ম্যাপ দেখে রাস্তা ধরে এগোতে শুরু করে। রাস্তায় যাওয়ার পথে ওরা দেখতে পায় ওদের মতন এই শহরের বহু হাজার হাজার মানুষ পায়ে হেঁটে অথবা সাইকেলে করে এই শহর ছেড়ে তাদের গ্রামে চলে যাচ্ছে। এই পায়ে হাঁটা লোকদেরকে দেখে এরা খুবই খুশি হয়ে যায়, কারণ এখন এদের প্রত্যেকের কাছেই একটা করে সাইকেল ছিল। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ওরা দেখতে পায় একটা জায়গায় রাস্তার ধারে গাছের নিচেই বেশ কিছু মানুষ একসাথে বসে বিশ্রাম নিচ্ছে। এখন এরাও সেখানে বাকি মানুষদের সাথে বসে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করার সিদ্ধান্ত নেয়। এখানে এদের পাশেই একজন কাপল বসেছিল। এখন সেই দুজন কাপল এদের কাছ থেকে 1 বোতল জল খেতে চায়, কিন্তু মিস্টার ইউশিউকি ওদেরকে মিথ্যে কথা বলে দেন। উনি বলেন, আমাদের কাছে শুধুমাত্র 1 বোতল জল আছে, যেটা আমাদেরই কাজে লেগে যাবে। এই কথা শুনে ওই কাপল খুবই হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। আসলে এখন মিস্টার ইউশিউকি নিজেদের কাছে থাকা সমস্ত খাবার ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে চাইছিলেন। এরপর সেই রাতে ওরা খাওয়া দাওয়া করে রাস্তার ধারে গাছতলাতেই শুয়ে পড়ে। কিন্তু রাতের বেলায় ওরা সবাই যখন ঘুমিয়েছিল, তখন একজন লোক এসে ওদের ব্যাগের থেকে 1 বোতল জল চুরি করে নিয়ে যায়। আসলে এখন আস্তে আস্তে এই পুরো দেশের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিল। এই মুহূর্তে মানুষ সামান্য একটু জল আর খাবারের জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে এরা 4জন আবার সেই ম্যাপ দেখে দেখে সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওরা একটা বিশাল বড় অন্ধকার টানেলের সামনে চলে আসে। দেখা যায় ওই টানেলে ঢোকার মুখেই বেশ কিছু অন্ধ মহিলা বসেছিল। এখন ওই মহিলারা বলেন, এই টানেলটা 2 কিলোমিটার লম্বা, আর ইলেকট্রিসিটি না থাকার জন্য এখন এর ভিতরটা পুরোপুরি অন্ধকার হয়ে রয়েছে। এই অবস্থায় তোমরা নিজের থেকে এই টানেল পার করে অন্যদিকে যেতে পারবে না, কিন্তু যেহেতু আমরা অন্ধ, তাই আমরা এই অন্ধকার রাস্তা পার করার জন্য তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য আমাদেরকে বেশ কিছুটা খাবার দিতে হবে। এটা শুনে মিস্টার ইউশিউকি আর ওনার পরিবার এই মহিলাদের কথায় কোনো রকম গুরুত্ব না দিয়েই ওই টানেলের ভিতরে ঢুকে যান। কিন্তু বেশ কিছুটা ভিতরে যাওয়ার পর যখন চারিদিকে পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল, তখন ওরা সেই অন্ধকারে কোনো কিছু দেখতে না পেয়ে ওই টানেলের ভিতরে বন্ধ হয়ে থাকা বেশ কিছু গাড়ির গায়ে ধাক্কা খেতে শুরু করে, যার ফলে এখন এরা কোনোভাবেই সামনে এগোতে পারছিল না। সেজন্য এখন এরা বাধ্য হয়ে ফিরে এসে বেশ কিছুটা খাবারের বিনিময়ে সেই অন্ধ মহিলাদের কাছে সাহায্য চায়। এইভাবে ওই মহিলার সাহায্যে রাস্তা পার করে ওরা একটা নদীর ধারে চলে আসে। এখন এই নদীর জলেই ওরা নিজেদের জামা কাপড় ধুয়ে সেগুলোকে একটু পরিষ্কার করে নেয়। বিগত 2 সপ্তাহ ধরে ওরা সবাই এইরকম ভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন খাওয়া দাওয়া করার সময় ওরা লক্ষ্য করে ওদের কাছে থাকা সমস্ত জল শেষ হয়ে গেছে, যে কারণে এখন ওরা বাধ্য হয়ে ওই নদীর জলই খেতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওরা বিশাল ঝড় বৃষ্টির মধ্যে ফেসে যায়। এরা 4জন কোনো রকমে ওই ঝড়ের হাত থেকে বেঁচে গেলেও এদের জামা কাপড়, খাবার দাবার, সাইকেল আর প্রয়োজনীয় জিনিসপত্র ওই ঝড়েই নষ্ট হয়ে যায়। এখন এই খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে মিস্টার ইউশিউকি প্রচণ্ড হতাশ হয়ে কাঁদতে শুরু করেন। ওনাকে দেখে মনে হচ্ছিল এখন যেন উনি নিজের জীবনের সমস্ত জমানো সম্পদ হারিয়ে ফেলেছে। এখন নিজেদের সমস্ত খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে ফেলার পর এরা প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওরা একটা গ্রসারি স্টোর দেখতে পায়। ওরা মনে করেছিল এখন এই দোকান থেকে ওরা হয়তো একটু খাবার দাবার পেয়ে যাবে, কিন্তু দেখা যায় এখন এই দোকানে কোনো রকম খাবার বা জল কিছুই ছিল না। একটু খোঁজাখুঁজি করার পর ওরা ওই দোকানের মধ্যে বেশ অনেকটা বিড়াল কুকুরের খাবার পায়, আর জলের জায়গায় বেশ কিছু সফট ড্রিঙ্কসের বোতল পেয়ে যায়। এখন ওরা বাধ্য হয়ে ওই খাবারগুলো নিয়েই চলে আসে। বিগত বেশ কিছুদিন ধরে কোনো কিছু না খাওয়ার ফলে এখন এরা সবাই মিলে বাধ্য হয়ে ওই বিড়াল কুকুরের খাবারগুলোই খেতে শুরু করে। যদিও এই খাবারগুলো এতটাই জঘন্য ছিল যে এগুলো খেতে গিয়ে ওদের বমি হয়ে যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও ওরা বাধ্য হয়ে বহু কষ্ট করে এগুলোকেই খেয়ে নেয়। আর এরপর থেকে প্রত্যেক দিন ওরা এই খাবারগুলো খেয়েই বেঁচে থাকতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে 22 দিন কেটে যায়। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওরা আরও একটা পরিবারকে দেখতে পায়। এই পরিবারেও 4 জন সদস্য ছিল।
আর এরাও নিজেদের সাইকেলে করেই এই শহর ছেড়ে চলে যাচ্ছিল। এখন দেখা যায় এদের চারজনের কাছে বেশ অনেকটা ভালো ভালো খাবার ছিল। আর এখানে চারিদিকে এত খারাপ পরিস্থিতির মধ্যেও এদের চারজনকে দেখে মনে হচ্ছিল এরা যেন পিকনিক করে মজা করতে বেরিয়েছে। এখানে ওই পরিবারের কাছে অত ভালো ভালো খাবার দেখে মিস্টার ইউশিউকি আর ওনার পরিবার নিজেদের কাছে থাকা সেই কুকুর বিড়ালের খাবারগুলোকে লুকিয়ে রাখতে শুরু করে। আসলে এরা সবাই যে পশুর খাবার খাচ্ছে সেই ব্যাপারটা ওরা কাউকেই জানাতে চাইছিল না। আগামী বেশ কিছুদিন ধরে এই দুই পরিবার একসাথেই বেশ অনেকটা রাস্তা পাড়ি দেয়। এখন আস্তে আস্তে এদের সবার মধ্যে বেশ ভালোই একটা বন্ধুত্ব হয়ে গেছিল। এখানে ওই নতুন পরিবারের একটা ছেলে নিজের অ্যানালগ ক্যামেরা দিয়ে এদের চারজনের একটা ছবি তুলে রাখে। আসলে এটা খুবই পুরানো ক্যামেরা ছিল, এটাই কোনো রকম ব্যাটারি ব্যবহার করা হতো না, সেজন্যই এখানে ছবি তুলতে ওদের কোনো অসুবিধা হয় না। এইভাবে বেশ কিছুদিন ধরে বেশ অনেকটা পথ পার করার পর একদিন এই দুই পরিবারের রাস্তা আলাদা আলাদা হয়ে যায়। এখন ওরা সবাই একে অপরকে বিদায় জানিয়ে নিজেদের পথ ধরে এগোতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে 43 দিন পার হয়ে যায়। দেখা যায় এখন ওরা পথ ভুল করে ওসাকা নামের একটা শহরে চলে এসেছে। আসলে মিস্টার ইউশিউকি ওই কাগজের ম্যাপ দেখে কোনো কিছু বুঝতে পারছিলেন না, সেজন্য উনি পথ ভুল করে রাস্তা হারিয়ে এই শহরে চলে এসেছেন। ওনার এই ভুলের জন্য এখন ওনার ছেলে মেয়ে ওনার ওপরে খুবই রেগে যায়। এখন ওরা ওই ফাঁকা শহরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা পার্কের সামনে চলে আসে। দেখা যায় এখন ওই পার্কের মধ্যে বেশ অনেক মানুষ দাঁড়িয়ে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করছিল। প্রথমের দিকে এখানে একসাথে এত ভালো ভালো খাবার দাবার দেখে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে ওরা জানতে পারে এই পার্কের পাশেই শহরের একটা বিশাল বড় অ্যাকোরিয়াম ছিল। এখন এই শহরের সমস্ত লোকজন সেই অ্যাকোরিয়াম থেকে সমস্ত মাছ বের করে সেগুলোকে রান্না করে খেতে শুরু করেছে। এসব কিছু দেখে এখন ওরা তাড়াতাড়ি করে ওই খাবারের লাইনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সবশেষে এরা চারজন যখন ওই কাউন্টারের কাছে পৌঁছায় তখন দেখা যায় সেখানে সমস্ত খাবার শেষ হয়ে গেছিল, যেটা দেখে এখন এরা প্রচন্ড হতাশ হয়ে যায়। এখন এরা সামান্য একটু খাবারের জন্য ওই কাউন্টারের লোকটার হাতে পায়ে ধরতে শুরু করে। এমনকি মিস্টার ইউশিউকি তো ওই লোকটার পা ধরে নিজের বাচ্চাদের জন্য সামান্য একটু খাবার ভিক্ষা চায়। কিন্তু এত কিছু করার পরেও ওরা এই জায়গা থেকে কোনো রকম খাবার পায় না, যে কারণে এখন এরা প্রচন্ড খিদেতে কষ্টে কাঁদতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে 67 দিন কেটে যায়। এখন এরা সমস্ত শহর পার করে একটা অজানা গ্রামের মধ্যে চলে এসেছিল। এখন ওরা প্রচন্ড খিদেতে দুর্বল হয়ে একটা ধান ক্ষেতের পাশে বসে পড়ে। এই সময় মিস্টার ইউশিউকি একটা পোকা দেখতে পান। এখন প্রচন্ড খিদেতে উনি সেই পোকাটাকে তুলেই খাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই উনি একটু দূর থেকেই একটা শূকরের আওয়াজ শুনতে পান। এটা দেখে এখন এরা চারজন খুবই উৎসাহিত হয়ে ওই শূকরটাকে ধরার চেষ্টা করে, কারণ এই শূকরটাকে মারতে পারলে এখন এরা পেট ভরে খাবার খেতে পারবে, আর সেই একই সাথে ওদের আগামী বেশ কিছুদিনের খাবারের সমস্যাও মিটে যাবে। কিন্তু এই শূকরটাকে ধরা মোটেও সহজ ব্যাপার ছিল না, কিন্তু তবুও এরা চারজন মিলে বহু কষ্ট করে শেষ অবধি ওই শূকরটাকে মেরে ফেলে। এই ঘটনায় এখন এরা প্রত্যেকেই খুবই আনন্দ পায়, কিন্তু ওই শূকরটাকে কাটার সময় এরা প্রত্যেকেই খুবই সমস্যায় পড়ে যায়। কেউই নিজের হাতে এই কাজটা করতে চাইছিল না। এখন ওই শূকরটাকে কে কাটবে, ওরা চারজন যখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিল তখনই ওখানে একজন বয়স্ক লোক চলে আসে। এই লোকটার নাম ছিল জেনিচি, আর উনি এই গ্রামেই থাকেন। এখন উনি ওই শূকরটা কাটার জন্য এদের সবাইকে সাহায্য করেন। এরপর উনি ওই মৃত শূকর আর এদের চারজনকেই নিজের বাড়িতে নিয়ে আসেন। ওই লোকটার বাড়িতে যাওয়ার পর দেখা যায় সেখানে একটা হাতে চাপা কল ছিল। এখন এরা সবাই দৌড়ে সেই কলের কাছে গিয়ে সেখান থেকে পেট ভরে জল খেতে শুরু করে। আজ বহুদিন পর ওরা একটু ভালোভাবে মন খুলে জল খেতে পাচ্ছিল। এরপর জেনিচি এদের সবাইকে বলে, একটু আগে তোমরা যে শূকরটাকে মেরেছ সেটা আমার পোষা শূকর ছিল। ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে আমার ফার্মের অটোমেটিক গেটটা খুলে গিয়ে সমস্ত শূকর বাইরে পালিয়ে গেছে। এখন তোমরা যদি সেই বাকি শূকরগুলোকে ধরার জন্য আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদের সবাইকে পেট ভরে খাবার খেতে দেব। এই কথা শুনে এখন এরা সবাই জেনিচির কথায় রাজি হয়ে যায়। এখন এদের চারজনকে বেশ অনেকটা খাবার খেতে দেওয়া হয়। এতদিন পর একসাথে এতটা খাবার খেয়ে এরা সবাই আনন্দে কেঁদে ফেলে। এরপর এরা সবাই মিলে একটু আগে মেরে ফেলা সেই শূকরটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপর আগামী 2 দিন ধরে ওরা জেনিচিকে ওর বাড়ির সমস্ত জিনিসপত্র গোছানোর জন্য সাহায্য করে। একদিন জেনিচি এদেরকে বলে, তোমরা সবাই চাইলে আমার সঙ্গে এখানেই থাকতে পারো, এখানে তোমাদের খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হবে না। আসলে এই বড় বাড়িতে আমি পুরো একা রয়েছি। আমার ছেলে তার বউ বাচ্চাদেরকে নিয়ে আমেরিকায় থাকে, আর এখন দেশ জুড়ে এই সমস্যার কারণে তারা আমার কাছে আসতে পারছে না। সবকিছু শোনার পর মিৎসু বলে, আমার বাবাও গ্রামে একা রয়েছে, তাই এখন আমাদের সবাইকে ওনার কাছেই যেতে হবে।
তবে ভবিষ্যতে আমরা যখনই সুযোগ পাবো আপনার সঙ্গে দেখা করতে চলে আসব। এরপর এরা চারজন এখান থেকে চলে যাওয়ার আগে জেনিচি এদের চারজনকে বেশ অনেকটা শূকরের মাংস আর আরও অনেকটা খাবার দাবার গুছিয়ে দেয়, যাতে বাকি পথটা যেতে এদের আর কোনো রকম অসুবিধা না হয়। এখন এরা চারজনও জেনিচিকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে আসে। এইভাবে আগামী 3 দিন ধরে সাইকেল চালানোর পর ওরা একটা নদীর কাছে চলে আসে। এখন এদেরকে এই নদী পার করে সামনের দিকে এগোতে হবে, কিন্তু সমস্যা হলো এখানে আশেপাশে কোথাও কোনো ব্রিজ ছিল না, যে কারণে এখন ওরা বাধ্য হয়ে ওই নদীর পাশেই পড়ে থাকা বেশ কিছু শুকনো কাঠের টুকরো দিয়ে একটা ভেলা তৈরি করে, আর তারপর নিজেদের খাবার দাবার, ব্যাগ আর প্রয়োজনীয় জিনিসপত্র সেই ভেলার ওপরে তুলে সেগুলোকে নিয়ে নদী পার করে অন্যদিকে চলে যায়। এবার মিৎসু, ইউই আর নিজেদের সমস্ত জিনিসপত্র নদীর ওই পারে রেখে আসার পর এখন মিস্টার ইউশিউকি আর কেনজি নিজেদের সাইকেলগুলো নেওয়ার জন্য আবার নদীর এই পারে চলে আসে। কিন্তু এসব কিছুর মধ্যেই ওখানে বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়ে নদীর জল বেড়ে যেতে শুরু করে, আর এখন অতগুলো সাইকেলের অতিরিক্ত ওজনের কারণে ওদের ভেলাটা নদীর মাঝখানে ভেঙে গিয়ে সমস্ত জিনিসপত্র জলের ভিতরে পড়ে যায়। আর এসব কিছুর মধ্যে মিস্টার ইউশিউকি একটা সাইকেল চাপা পড়ে ওই নদীর জলেই তলিয়ে যান। যদিও এসব কিছুর মধ্যে কেনজি কোনো রকমের সাঁতার কেটে নদীর অন্য পারে এসে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এখানে নিজেদের চোখের সামনে নিজেদের বাবাকে ডুবে যেতে দেখে এরা সবাই প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এখন ওরা ওই নদীর আশেপাশের সমস্ত এরিয়ায় তন্ন তন্ন করে নিজেদের বাবাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওরা মনে করেছিল ওদের বাবা হয়তো জলে ডুবে মারা গেছে, আর এই বিষয়টা নিয়ে ওদের প্রত্যেকেরই খুবই মন খারাপ হয়ে যায়। কিন্তু শত মন খারাপের মধ্যেও ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের গ্রামের বাড়িতে পৌঁছাতে হবে। সেজন্য এখন এরা তিনজন হেঁটে হেঁটে সামনে এগোতে শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর ওরা একটা রেল লাইন দেখতে পায়। এখন ওরা নিজেদের কাছে থাকা ওই শুকরের মাংসগুলো খেতে খেতে ওই রেল লাইন ধরেই এগোতে শুরু করে, কিন্তু তখনই ওই মাংসের গন্ধ শুকে ওখানে দূর থেকে বেশ কিছু জঙ্গলি কুকুর চলে আসে। আর এখন ওই কুকুরগুলো মিৎসুর ওপরে হামলা করে ওর কাছে থাকা ওই খাবারের ব্যাগটা টানতে শুরু করে। আর এই টানাটানির মধ্যেই মিৎসু ওই রেল লাইনের ওপর থেকে পা পিছলে পাশে একটা খাদের মধ্যে পড়ে যায়, যার ফলে ওর একটা পায়ের হাড় খুব বাজেভাবে ভেঙে গিয়ে ও প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। নিজেদের মায়ের এই অবস্থা দেখে ইউই আর কেনজি দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন ওরা এই অবস্থাতেই খোঁড়াতে খোঁড়াতে বহু কষ্ট করে সামনে এগোতে শুরু করে, কিন্তু তখনই এই রেল লাইনের ওপর দিয়ে একটা কয়লা চালিত ট্রেন ওদের দিকে এগিয়ে আসে। এখন ওই ট্রেনের লোকজন এদের সবাইকে ভিতরে নিয়ে মিৎসুর ভাঙা পায়ের চিকিৎসা করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় ওদের বাবা অর্থাৎ মিস্টার ইউশিউকি এখনো বেঁচে আছেন। উনি নদীর জলে ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে এসেছিলেন। এখন উনি প্রচণ্ড দুর্বল আর আহত অবস্থায় হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে একটা ফাঁকা ধান ক্ষেতের মধ্যে চলে আসেন। আর এখানে বসে বিশ্রাম নেওয়ার সময় উনি দূর থেকে সেই কয়লা চালিত ট্রেনটা দেখতে পান। এখন উনি নিজের কাছে থাকা একটা ফ্লেয়ারের সাহায্যে ধোঁয়া তৈরি করে ওই ট্রেনটাকে সিগন্যাল দিতে শুরু করেন। এদিকে ট্রেনের ভিতর থেকে কিনজি, ইউই আর বাকি সমস্ত লোকজন সেই ধোঁয়াটা দেখতে পেয়ে নিজেদের ট্রেনটা দাঁড় করিয়ে দেয়। এরপর ইউই আর কিনজি তাড়াতাড়ি করে ছুটে গিয়ে নিজেদের বাবাকে ওই ধান ক্ষেতের থেকে ট্রেনে তুলে আনে। এখানে নিজেদের বাবাকে এইভাবে ফিরে পেয়ে এরা সবাই এখন প্রচণ্ড আনন্দ পায়। এইভাবে 108 দিন পর ওরা অবশেষে নিজেদের সেই গ্রামে পৌঁছে যায়। ওদের এই গ্রামটা সমুদ্রের একদম ধারেই ছিল। এখানে আসার পর ওরা দূর থেকেই মিৎসুর বাবাকে দেখতে পায়, যিনি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাছ ধরছিলেন। আজ থেকে কিছুদিন আগে অবধিও যে মানুষটাকে ওরা খুব একটা পছন্দ করতো না, এখন সেই মানুষটাকে দেখেই এরা সবাই প্রচণ্ড আনন্দে খুশি হয়ে তার দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর দেখা যায় এই ঘটনার 2 বছর 126 দিন কেটে গেছে। এখন মিস্টার ইয়োশিউকি আর কেনজি এই গ্রামের বাকি সমস্ত পুরুষদের সঙ্গে সমুদ্র থেকে মাছ ধরার কাজ করে। অন্যদিকে মিৎসু আর ইউই গ্রামের বাকি সমস্ত মহিলাদের সঙ্গে সেলাই করা, জামা কাপড় তৈরি করা, চাষবাস করা আর বাকি সমস্ত কাজকর্ম সামলায়। এই ছোট্ট গ্রামের মধ্যে সমস্ত মানুষজন খুবই সুখে ছিল। এরা সবাই নিজেদের খাবার দাবার নিজেরাই চাষ করত আর নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই তৈরি করে নিত। আর এই গ্রামের মধ্যে এরা সবাই খুবই অল্প জিনিসপত্রের সাহায্যেও নিজেদের জীবনটা খুবই ভালোভাবে কাটাতে শিখে গেছিল। এইভাবে সবকিছু যখন খুব ভালোভাবেই কাটছিল, তখন এক রাতে ঘুমানোর সময় মিস্টার ইয়োশিউকি পাশের ঘরের থেকে একটা অ্যালার্ম ঘড়ির আওয়াজ শুনতে পান। দেখা যায় ওনাদের বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা হঠাৎ করেই চলতে শুরু করেছিল, আর সেই একই সাথে এখন গ্রামের মাইক থেকেও একটা গান বাজতে শুরু করে। এখন আস্তে আস্তে গ্রামের সমস্ত রাস্তাঘাট আর ঘরবাড়ির আলো জ্বলতে শুরু করেছিল, যার মানে এখন দীর্ঘ 2.5 বছর পর এদের গ্রামে ইলেকট্রিসিটি ফিরে এসেছিল।
এই ঘটনার কিছুদিনের মধ্যেই এখন সমস্ত লোকজন আবার শহরে তাদের নিজেদের কাজে ফিরে যায়। এখন জাপানের সমস্ত শহরগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগের রূপে ফিরিয়ে আনা হচ্ছিল। এরপর নিউজ চ্যানেলে দেখানো হয় আজ থেকে 2.5 বছর আগে খুবই বড় একটা ধূমকেতু পৃথিবীর অনেক কাছে চলে এসেছিল, যে কারণে একটা সোলার ফ্লেয়ার তৈরি হয়, আর সেজন্যই পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এরপর আমরা মিস্টার ইউশিউকি আর ওনার পরিবারকে দেখতে পাই। বিগত বেশ কিছু বছর গ্রামে কাটানোর পর এখন এদের প্রত্যেকের মধ্যেই অনেক পরিবর্তন চলে এসেছিল। এখন এরা সবাই মোবাইল ফোন আর কম্পিউটার ইউজ করা বন্ধ করে দিয়ে নিজেদের মধ্যেই গল্প করে আর কথা বলে খুব ভালো মতন সময় কাটাতো। এখন এদের 4 জনের এই পরিবারটা আগের থেকে বেশ অনেক বেশি হাসি খুশি ছিল। এসব কিছুর মধ্যেই একদিন ওদের কাছে একটা চিঠি আসে, যে চিঠির সাথে ওদের 4 জনের একটা ছবি ছিল। এই ছবিটাকে বেশ কিছু বছর আগে ওদের সঙ্গে রাস্তায় দেখা হওয়া একটা অচেনা লোক তুলেছিল। এখন নিজেদের এই ছবিটা দেখে ওরা সবাই খুবই হাসি মুখে ওটার দিকে তাকিয়ে নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে। আর এর সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।